আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কয়েক ঘন্টার মধ্যে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয়ে শেষ মুহূর্তে প্রার্থীদের দৌড়ঝাঁপ। জয়ী হলে শিক্ষা বান্ধব ক্যাম্পাস করার প্রতিশ্রুতি। উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোট আয়োজনের নির্দেশনা প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না, দাবি প্রেস সচিবের। সাংবিধানিক ধারা অনুযায়ী নির্বাচন ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই, বললেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনী আইন পরিবর্তনের জন্য আলোচনার পরামর্শ। আগামী সংসদ নির্বাচনে পুলিশকে কোনো বিশেষ দলের হয়ে কাজ না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোটের আগে বদলি ও পদায়ন লটারিতে করার ঘোষণা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। চরম জনদুর্ভোগ, পুনর্বিবেচনার সুযোগ নেই, বললেন ইসি আনোয়ারুল। এবং প্রাইমারি স্কুলের ছুটি কমাচ্ছে সরকার। পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার পরিকল্পনা। শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে অক্টোবর থেকে 150 উপজেলায় মিড ডে মিল চালু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাত 10টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তবে আছে শঙ্কাও। রাজনৈতিক পরিচয়ে ভোট চেয়ে বহিরাগতদের খুদে বার্তা আর ফোনে বিরক্ত ঢাবির অনেক শিক্ষার্থী। সব প্রার্থী বলছেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সোমবার রাত 8টা থেকে ভোটের পরদিন বুধবার সকাল 6টা পর্যন্ত পরিচয়পত্র সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ডাকসু নির্বাচনের পাশধারী সাংবাদিক ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে ডাকসুতে। প্রচারণার শেষ দিনে উৎসবের আমেজ ছিল ক্যাম্পাস জুড়ে। রাজনৈতিক দলের পরিচয়ে কোনো প্যানেলের পক্ষে ভোট চেয়ে খুদে বার্তা ও ফোনে বিরক্ত শিক্ষার্থীরা। ভোট দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে, তো আমার মনে হয় এটা ওনারা করুক, কিন্তু সবাই আমার মনে হয় নিজেই ভোট দিবে নিজের থেকে। চাকরির প্রলোভন দেখাচ্ছে বাবা মাকে যে আমাদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে তার চাকরিতে কোনো সমস্যা হবে না। একজন গ্রামের বাবা মা তারা প্রথম যে ভয়টা পাবে যে এই নির্বাচনে সমস্যা হবে, গ্যাঞ্জাম হবে, তাহলে আলটিমেটলি কি হবে, তাকে কল দিয়ে বলবে যে বাবা তুই ভোট দিতে যাস না, মা তুই ভোট দিতে যাস না। এবারে ডাকসু নির্বাচনে মোট ভোটার 39,775 জন। একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদে 28টি ও হল সংসদে 13, মোট 41টি ভোট দিতে হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট নেওয়া হবে। বিকেল 4টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদের সবার ভোটই নেওয়া হবে। গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি। কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব, আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন। ডাকসু নির্বাচনে বিপি পদে 45, জিএস 19 ও এজিএস পদে লড়ছেন 25 জন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। তারা বলেন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার চ্যালেঞ্জ নিতে হবে দায়িত্বশীল সবাইকে। 17 বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি। এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটটা প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছেন। তারা কোত্থেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন, এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা 9 তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র 37 বার, আর স্বাধীনতার পর 54 বছরে হয়েছে মাত্র 7 বার। 1948 সালে 24 মার্চ কার্জন হলে সমাবর্তনে এসে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নো নো বলে চিৎকার করে জিন্নাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন। 52 থেকে 24 সকল গণতান্ত্রিক আন্দোলনের নেপথ্যে ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
কিন্তু পরবর্তীতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর শিক্ষকদের সাদা নীল গোলাপি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় দাসত্বের কারণে কাঙ্ক্ষিত সাফল্য অনেকটাই আসে নাই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদের প্রচারণার শেষ দিনে শিক্ষার্থী বান্ধব, আনন্দময়, বাসযোগ্য এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার শপথ করল জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদ। কলাভবনের বটতলায় শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এতে ডাকসু ও হলের 205 জন প্রার্থী অংশ নেন। তারা শপথ করেন ফ্যাসিবাদী আমলের ঘৃণিত গেস্ট রুম, গণরুম নির্যাতন, ভিন্ন মতের উপর অত্যাচার, নিপীড়ন চালানোর অপসংস্কৃতি আর হতে দেবে না ছাত্রদল। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্ট। ঐতিহাসিক বটতলায় এক ভিন্ন রকম আয়োজন। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হলে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে সাজাতে চান সেই শপথই নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। জয়যুক্ত করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে এই শপথ নেন ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী। আবিদ হামিম মায়েদ পরিষদের এই শপথ পাঠ করেন প্যানেলের প্রধান সেনাপতি আবিদুল ইসলাম খান। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচিত হলে ডাকসুর অভ্যন্তরীণ পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিপক্ষের সাথে আচরণে সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটানোর প্রতিজ্ঞা করেন তারা। ভবিষ্যতে যদি দেশের জনগণের মুক্তির পথ আবারও কোনো কালো শক্তির দ্বারা অবরুদ্ধ হয়, সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। শপথ করেন ফ্যাসিবাদী আমলের গেস্টরুম, গণরুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করার অপসংস্কৃতি আর কোনোভাবেই ফিরতে দেয়া হবে না। ঘৃণিত গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন, যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল তা আর কখনো ফিরে আসতে দিব না। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ক্যাম্পাস এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রয়োজনে সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞাও করেন তারা। অন্য প্যানেলের মতো ছাত্রদল নেতাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের বিপুল সমর্থন তাদের পক্ষে, যার প্রমাণ হবে 9 সেপ্টেম্বর। বলা হয় ডাকসু নির্বাচনের ফলাফল গতিবিধি ঠিক করে আগামীর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের। ঠিক এটা তখনই সম্ভব হবে যখন এই নির্বাচনটা দারুণভাবে সম্পন্ন হবে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি এবং পরিবেশ দেখা যাচ্ছে, সবার মধ্যে প্রতিপক্ষের প্রতি যে সম্মান দেখা যাচ্ছে, তাতে করে শিক্ষার্থীরা আশাবাদী এবার হবে ভোট বিপ্লব। শেষ পর্যন্ত এমন পরিবেশই চান সবাই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, শেষ মুহূর্তে প্রচারণা কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা বা কি বলছেন? ভাবনা, আর মাত্র কয়েক ঘন্টা বাকি প্রচারণা শেষ হতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে চষে বেড়াচ্ছেন ক্যাম্পাসের সমস্ত কোণা বলা চলে। আমি কিছুক্ষণ আগে যখন ক্যাম্পাসে প্রবেশ করেছি তখন কিন্তু রাজু চত্বর সহ আশপাশের যে এলাকা রয়েছে এই সব জায়গায় কিন্তু আমি দেখেছি প্রার্থীরা তাদের জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং তাদের লিফলেট, প্রার্থীদের পক্ষে যারা রয়েছেন তারাও তাদের লিফলেট কিন্তু বিতরণ করছেন এবং এভাবেই কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন শেষ মুহূর্তের এই সময়টুকুতে। এবং যতটুকু আমরা জানতে পারছি যে মোবাইলের খুদে বার্তা, কোথাও কোথাও লিফলেট, কোথাও কোথাও সরাসরি গিয়ে কিন্তু প্রার্থীরা ভোটারদের আকর্ষণ করছেন নিজেদের পক্ষে এবং তারা নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন
বিশেষ করে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ একটি ক্যাম্পাস হিসেবে তারা গড়ে তুলবেন, নারীদের জন্য নিরাপদ একটি ক্যাম্পাস তারা গড়ে তুলবেন। একই সাথে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা হলে থাকে তাদের যে খাবারের মান রয়েছে সেই খাবারের মানটি কিন্তু একদমই নিম্নমানের, সেই মানটি কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে তারা কাজ করবেন। আবার কেউ কেউ বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল কেন্দ্রিক একটি রাজনীতি থাকে, হল দখলের যে একটি রাজনীতি থাকে, রুম এবং সিট যে বরাদ্দের বিষয়টি থাকে, এই বিষয়ে যে ছাত্র রাজনীতির একটি কুপ্রভাব রয়েছে, এই কুপ্রভাব মুক্ত লেজুর ভিত্তিক রাজনীতি যেটি রয়েছে সেই লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য তারা কাজ করবেন। এই সমস্ত চ্যালেঞ্জগুলোর কথা কিন্তু সঠিকভাবে সুচারুভাবে এই চ্যালেঞ্জগুলোকে বাস্তবায়নের আশ্বাস দিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন শেষ মুহূর্তে প্রচার প্রচারণায়। আপনি জানেন যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এখানে রয়েছেন এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু কাজ করছেন তাদের ভোটারদের আকর্ষিত করার জন্য। এবং আমরা এখানে কিছু অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগের কথাও শুনতে পাচ্ছি। কিছু কিছু প্যানেল থেকে বলা হচ্ছে যে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট যেসব প্রার্থীরা রয়েছে, অনেককে গ্রামের বাড়িতে গিয়ে সেখানকার স্থানীয় যে নেতা কর্মীরা আছেন তারা ভোটারদের বাবা মাকে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছেন। এভাবে আসলে ভোটটা প্রভাবিত হতে পারে এমন শঙ্কার কথাও বলছেন কোনো প্যানেল থেকে। তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় নিয়েই কিন্তু এখন শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি দেখছেন আমার পেছনে ঠিক ডাকসু ক্যাম্পাসের পাশেই আপনি দেখছেন বেশ কয়েকজন প্রার্থীর পক্ষে অনেকেই কিন্তু লিফলেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা সম্ভবত কিছু বলতে চাচ্ছেন। আপনি কি প্রচার প্রচারণার সাথে যুক্ত রয়েছেন? নিশ্চয়ই। আন্তর্জাতিক বিষয় পদপ্রার্থী, ওনার পক্ষে আমরা প্রচলন করতেছি। খুব স্বাচ্ছন্দ্য বোধ আমরা বুঝতে পারতেছি। আর হচ্ছে শিক্ষার্থীরা আমাদের খুব সহানুভূতি দেখাচ্ছে এবং স্বাচ্ছন্দ্যভাবে আমাদের লিফলেটগুলো গ্রহণ করতেছে। এবং আমরা আশা করি যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন খুব সুন্দরভাবে হবে, আনন্দর সাথে হবে এবং এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে এবং ডাকসু ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে একটা গণতন্ত্র রোল মডেল প্রতিষ্ঠিত হবে, এটা আমরা মনে করি। ধন্যবাদ। আপনি শুনছিলেন তার কথায় কিন্তু উনি একজন প্রার্থীর পক্ষে আসলে প্রচারণা করছেন। তো তিনি কিন্তু জানালেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে প্রচারণার পরিবেশ রয়েছে এখন পর্যন্ত সেটি কিন্তু খুবই শান্তিপূর্ণ এবং লক্ষণীয় বিষয় এই যে এখন পর্যন্ত বড় কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কিন্তু আমরা পাইনি। একই সাথে নির্বাচন কমিশন যেটি রয়েছে সেটিও কিন্তু খুবই জোরালোভাবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন যেটি রয়েছে সেটি সুচারুরূপে সম্পন্ন করতে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে সকালবেলা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি রয়েছেন ডক্টর নিয়াজ আহমদ খান, তিনি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র যেটি রয়েছে সেটি পরিদর্শন করেছেন এবং সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কিন্তু তিনি দেখেছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া কীরকম হবে, সেখানকার বুথগুলো সঠিক রয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু তিনি পর্যবেক্ষণ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 8 শতাধিক বুথ রয়েছে, এসব বুথে কিন্তু শিক্ষার্থীরা ভোট দেবেন। সুতরাং এই সমস্ত কেন্দ্রগুলোকে কিভাবে ভালো করা যায়, সুচারু করা যায়, ভোট যাতে নির্বিঘ্ন করা যায় এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিন্তু নির্বিঘ্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। একই সাথে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে স্কাউট সদস্যরা রয়েছেন, বিভিন্ন রকমের যে ন্যাশনাল ক্যাডেট কোর্স সহ বিভিন্ন রকমের যে সংগঠনের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করবেন এই নির্বাচন নির্বিঘ্ন করার জন্য। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার রয়েছেন তারা যাতে বিভিন্ন প্রান্তে, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের একটা বিস্তৃত এলাকা, এখানে ভোটাররা বিভিন্ন এলাকায় থাকবেন, সেখান থেকে যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারেন সেজন্য বেশ কয়েকটি শাটল পরিবহনের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে যাতে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার সেই শাটল যানে করে কেন্দ্র থেকে বের হয়ে যেতে পারেন। তো শেষ মুহূর্তে যেটি বলা চলে যে এখন পর্যন্ত আমরা একদম প্রায় আর কয়েক ঘন্টা বাকি বলা চলে যে রাত 10টার দিকে শেষ হচ্ছে আসলে নির্বাচনী প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা এবং এর আগেই কিন্তু পৌঁছাতে হবে ভোটারদের কাছে। সুতরাং সেই চ্যালেঞ্জটি মাথায় নিয়ে কিন্তু ভোটারদের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন এবং একই সাথে কিন্তু যেভাবে আকর্ষণ করা যায় ভোটারদেরকে সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। তো ভাবনা, ডাকসুর সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কোন শক্তি যেন নির্বাচন ঠেকাতে না পারে সেই প্রস্তুতি সরকার নিচ্ছে বলেও জানান প্রেস সচিব। ক্রমাগতভাবে
নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার জন্য। এই জন্য নিরাপত্তা বাহিনীর গুলোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাংবিধানিক ধারা অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাউকে খুশি করতে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনো আলোচনা ছাড়া নির্বাচনী আইনে কোনো পরিবর্তন আনলে নির্বাচনের পথে জটিলতা তৈরি হতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, মানুষ নির্বাচন চায়, বাধা দিয়ে কোনো লাভ হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভালো রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে। বিএনপি গণতান্ত্রিক রাজনীতির চর্চা শুরু করেছে, তা অব্যাহত থাকবে। শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এরপরে একদল ক্ষমতায় আসবে, 5 বছর পরে আরেক দল ক্ষমতায় আসবে, এটা রাজনীতি হতে পারে না। রাজনৈতিক ময়দানে আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি, এই রাজনীতি আমাদের করতে হবে। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া অমূলক কোনো সংস্কার জটিলতা তৈরি করবে। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাই নির্বাচন বানচালের কোনো চেষ্টা সফল হবে না। যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন, যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ঐক্যবদ্ধভাবে এটিকে মোকাবেলা করতে হবে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বাসাবোতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে পুলিশকে কাজ না করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি বলেন, অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। পতিত ফ্যাসিস্টরা সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, রাজবাড়ীতে নুরা পাগলার আস্তানায় হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করতে 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। পুলিশের ছোট বড় 134টি প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকারী সদস্যদের দেয়া হবে এই প্রশিক্ষণ। আমরা প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে নিজেদেরকে গড়ে তুলব। রাজারবাগ পুলিশ লাইন্সে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিদেশে উদাহরণ দেওয়ার মতো একটি অবাধ ও সুশৃঙ্খল নির্বাচন চায় বর্তমান সরকার। আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন, রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। উপদেষ্টা জানান, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। সামনে দুর্গাপূজায় আবারও সারা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে। এবছর সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে।
রাজবাড়ীতে নুরা পাগলার আস্তানায় হামলার ঘটনায় আগে থেকে হুমকি থাকলেও ঘটনা প্রতিহতে প্রশাসনের ব্যর্থতা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দেয় তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনের ঘটনায় একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করি। জনগণ নির্বাচনমুখী হলে কোনো মব সন্ত্রাসী তাতে বাধা সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভালো থাকেন, আল্লাহ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মব সৃষ্টির জন্য কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, এই ক্ষেত্রে অনলাইন সংবাদ মাধ্যম এগিয়ে আছে। সংবাদ মাধ্যমের প্রতি আস্থার সংকট কাটলে মব ভায়োলেন্স কমে আসবে বলে আশা করেন তিনি। নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাহফুজ আলম এসব কথা বলেন। নির্বাচন ও গণমাধ্যমের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কোনো বিষয়ে ভুল হলে তা সংশোধন করে ক্ষমা চাওয়ার মানসিকতা থাকতে হবে। অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা ফেক নিউজ দেখছি, ফেক নিউজের চড়াচড়ি দেখছি এবং ওইটা আসলে মানুষের জনমনে আতঙ্ক তৈরি করছে এবং মব ভায়োলেন্সের সাথে মিডিয়ার সম্পর্ক আছে। মানুষের মধ্যে যে ট্র্যাপিডেশন মানে এক ধরনের আতঙ্ক, এক ধরনের ক্ষোভ বিক্ষোভ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে অনলাইনে যারা আছেন তাদের আরো দায়িত্বশীল আচরণ আমাদের দরকার। আস্থার সংকটটা দূর হলে মব ভায়োলেন্স এবং নিরাপত্তাহীনতা কিছুটা কমে আসবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, বাগেরহাট, রংপুর সহ বিভিন্ন জেলায় এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও অংশ নেন। এ সময় সড়ক পথের পাশাপাশি রেলপথ অবরোধের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। অপরদিকে মহাসড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আসন পুনর্বিন্যাসে নিয়ে প্রশ্নের সুযোগ নেই, আন্দোলন করে লাভ হবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্তের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূর দূরান্তের যাত্রীরা। পরে সন্ধ্যায় অবরোধ তুলে নেয় তারা। রংপুর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডকে গঙ্গাচড়া 1 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে রংপুর জেলা প্রশাসক ও প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বাগেরহাটে সংসদীয় 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে নতুন করে কর্মসূচি দিয়েছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি। বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষোভ মিছিল, হরতাল, অবরোধ, শাটডাউন, জেলার 9টি উপজেলার নির্বাচন অফিস ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। 10-11-48 ঘন্টার হরতাল। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এ নিয়ে বিক্ষোভ আন্দোলন করেও কোনো লাভ হবে না বলেও সাফ জানান তিনি। এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে, শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। প্রাইমারি স্কুলের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে বাৎসরিক ছুটি কমানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান চন্দন রায় পোদ্দার। বছরে 180 দিন ছুটি থাকায় লেখাপড়ায় বিঘ্ন ঘটছে বলে মনে করেন তিনি।
উপদেষ্টা জানান, প্রতিযোগিতা বাড়াতে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে। সেই সাথে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে চলতি মাসের শেষে বা অক্টোবর থেকে 150 উপজেলায় মিড ডে মিল চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। গণস্বাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নানা অব্যবস্থাপনার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে আগ্রহ হারাচ্ছেন অভিভাবকরা, ঝুঁকছেন বেসরকারি স্কুলের দিকে। সরকারি স্কুলের অনেক শিক্ষক তাদের সন্তানকেই পড়াচ্ছেন কিন্ডার গার্ডেন স্কুলে। প্রাথমিক শিক্ষা উপদেষ্টাও মনে করছেন সরকারি স্কুলগুলোতে মানসম্পন্ন শিক্ষা দেওয়া হচ্ছে না, বাড়ছে ঝরে পড়ার সংখ্যা। এজন্য অতিরিক্ত ছুটিকেও দায়ী করছেন তিনি। স্কুলগুলোতে বছরে 104 দিন সাপ্তাহিক ছুটি আর 76 দিন ক্যালেন্ডার ছুটি। এ অবস্থায় ছুটি কমিয়ে দুপুরে খাবারের ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। একটা শিক্ষক একজন ছাত্রের সঙ্গে কতটুকু সময় দিতে পারছেন, এই কন্ট্যাক্ট আওয়ার নির্ভর করছে কির উপরে? প্রথমত নির্ভর করে কতদিন স্কুল খোলা থাকে। আপনারা দেখেন ক্যালেন্ডারে 365 দিনের মধ্যে আমার স্কুল খোলা থাকছে কয়দিন? টোটাল সংখ্যাটা কত? 180। পড়াশোনা যে হবে, স্কুল কদিন খোলা থাকছে, এর মানে আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। আমরা প্রথম চেষ্টা করছি ছুটিকে কিছু কমায় নিয়ে আসা যায়। আমি দেখতেছি আমাদের একজন শিক্ষককে শিক্ষা বহির্ভূত বিভিন্ন কাজে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজে লাগাচ্ছে, যেন মানে শিক্ষাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা চেষ্টা করতেছি এখন এটিকে চিহ্নিত করে এই বিষয়টা কেমন রোধ করা যায়। মিড ডে মিলের কাজ আগাচ্ছে। মিড ডে মিল 150টা উপজেলায় শিগগিরই চালু হয়ে যাচ্ছে। আমরা আশা করি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই পারবো এটা। খাবারের বিষয়ে থাকতেছে আমাদের বান, ডিম, মৌসুমি ফল, ফর্টিফাইড বিস্কিট আর ইউএসটি মিল্ক, এই 5 ধরনের বিষয় থাকবে। প্র্যাকটিক্যালি আমি কাজে বিশ্বাসী এবং আমি মনে করি এই কাজগুলো যখন প্রচারিত হবে সেটি আমার বক্তব্য থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 16 বছর পর আগামী ডিসেম্বরে সরকারি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। বেসরকারি স্কুলগুলোকে এর আওতায় না আনায় চলছে সমালোচনা। এর কারণ ব্যাখ্যা করেন উপদেষ্টা। বৃত্তি পরীক্ষাটা আমাদের প্রথম চিন্তায় ছিল না, কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্লাস 2 থেকেই বৃত্তি নেয় 5 পর্যন্ত, এবং তারা তাদের প্রচারের একটা বিষয় হিসেবে এটা করে নেয়, দেখো আমরা বৃত্তি নেই, প্রতি বছর বৃত্তি দিচ্ছি। ফলে অভিভাবকদের পক্ষ থেকে প্রচন্ড একটা দাবি আসলো যে সবাই বৃত্তি নিচ্ছে, আপনারা আমাদের জন্য একটু, আমাদের বাচ্চাদের জন্য একটু বৃত্তি নেন। আমাদের প্রাইমারি স্কুলগুলোতে যারা পড়ে এদের বেশিরভাগ অংশই হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে খারাপ অবস্থানে রয়েছে, এবং অনেকেই কিন্তু এই যে ঝরে পড়ার হার বাড়ছে, মূল কারণটা অর্থনৈতিক। ফলে আমরা যদি বৃত্তির মাধ্যমে তাদের কিছু আর্থিক প্রণোদনা দিতে পারি, তাহলে হয়তো তাদের হাই স্কুলে পড়া চালিয়ে যাওয়াটা অনেকটা সহজ হবে। চাকরির শুরুতে 11তম গ্রেডে বেতন, প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি সহ 3 দফা দাবিতে আন্দোলন করে আসছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তাদের দাবি পূরণে কাজ চলছে বলেও জানান তিনি। সহকারী শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ দাবি যে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড, এবং দেখেছেন যে সরকার কিন্তু তা দিয়ে দিয়েছেন। তাদের একটা বিষয় ছিল যে 100% পদোন্নতি। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা তাই বলেছিলাম, কিন্তু আমাদের যে সরকারি সিস্টেম সেখানে ফিলোসফিটা হচ্ছে এই যে 100% পদোন্নতি না দিয়ে বরং আমাদের নতুন কিছু ব্লাড নিয়ে আসা দরকার বাইরে থেকে। ফলে আগে যেখানে ছিল 65% পদোন্নতি, 35% নতুন রিক্রুট, এখন তা হচ্ছে 80% পদোন্নতি আর 20% নতুন রিক্রুট। এটাও তাদের একটা দাবি পূরণ হলো। তারা চাচ্ছিল তাদের এন্ট্রি বেতনটা হোক 11, তারা 13তে আছে। আমরা মন্ত্রণালয় তারা এগেনস্টে না, এবং নতুন বেতন হচ্ছে, কমিশন হচ্ছে, আমরা কিন্তু তাদের কাছে প্রস্তাব পাঠাচ্ছি। ফলে শিক্ষকদের প্রকৃতপক্ষে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার মতো এইসব পয়েন্ট আর ভ্যালিড পয়েন্ট নেই। উপদেষ্টা জানান, মামলা নিষ্পত্তি হলে 32,000 সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যেখানে আমাদের 65,000 স্কুল আছে, সেখানে 32,000 স্কুলের প্রধান শিক্ষক নেই। এত শিক্ষক নেই কেন? শিক্ষক নেই জন্য যে আমরা পদোন্নতি দিতে পারি না।
কেন পদোন্নতি দিতে পারছি না? কারণ একটা মামলার জন্য বিষয়টা আটকে আছে। ফলে আমি মনে করি এটা একটা জনগুরুত্বপূর্ণ মামলা এবং দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এবং এইটার জন্য যেন দ্রুত এটা নিষ্পত্তি করা যায় আমি আমার সাধ্য মতো যা করা সম্ভব তাই করছি। কিন্তু তা আমি করতে পারি, আমার 32,000 স্কুলের প্রধান শিক্ষক পদোন্নতি পাবেন। যে শিক্ষকরা সারা জীবন সহকারী শিক্ষক হিসেবে কাজ করে অবসরে যাচ্ছেন, পদোন্নতি পাবেন। আর এই 32,000 শিক্ষকের যদি পদোন্নতি হয় তাহলে 32,000 নতুন শিক্ষক নিয়োগ করতে পারবো। আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না পাশ করার পরে, বিশাল পোস্ট তৈরি হচ্ছে সেখানে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। এটা এই বছর বস্তুনিষ্ঠ গণমাধ্যম গড়ে তুলতে সরকারের প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আলোচনায় রিজওয়ানা হাসান বলেন, কিছু সময় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বাস্তবতার সাথে না মেলায় জনগণের আস্থা নষ্ট হয়। তাই গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যকর সুপারিশ দ্রুত বাস্তবায়নের কাজ চলছে। সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সংস্কারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এ সময় কমিশনের প্রতিবেদনকে সরকার স্বীকৃতি না দেওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, প্রেস কাউন্সিল অকার্যকর হওয়ায় কমিশনের সুপারিশে সেটি বিলুপ্তির প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। তিনি সন্ত্রাস দমন আইনের অপব্যবহার বন্ধেরও আহ্বান জানান। অন্যদিকে আলোচকরা বলেন, গণমাধ্যমের স্বার্থ রক্ষা ও টেকসই সংস্কারে শুধু সরকারের উদ্যোগ নয়, গণমাধ্যমের ভেতর থেকেও সংস্কার শুরু করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আদিবাসী শব্দ প্রচারকারীদের প্রার্থিতা ও ছাত্রত্ব বাতিল সহ শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সার্বভৌমত্ব সচেতন ছাত্র সমাজ। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। লিখিত বক্তব্যে থুয়াই চিং মং চাক, পাইশিক মার্মা ও শাকিল মিয়া বলেন, সম্প্রতি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি এনজিও এবং ভারতীয় প্রেসক্রিপশনে আদিবাসী বিচ্ছিন্নতাবাদ প্রচারণা ও কায়েম করার ষড়যন্ত্র চলছে। এটি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে কথিত জুম্বল্যান্ড কিংবা ভারতের সাথে যুক্ত করার গভীর ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তারা। যেসব প্রার্থী রাষ্ট্রদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী আদিবাসী শব্দ প্রচারণা চালাবে তাদের বিরুদ্ধে ডাকসু নির্বাচনে অযোগ্য বিবেচনা করে প্রার্থিতা বাতিল সহ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানায় সংগঠনটি। ডাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের অবস্থিত নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত মনোনয়ন তুলেছেন 479 জন। দাখিলের প্রথম দিন বৃহস্পতিবার মাত্র 30টি মনোনয়নপত্র জমা হয়েছিল। বাকি 449টি মনোনয়নপত্র আজই জমা হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানিয়েছেন, ডোপ টেস্টে পজিটিভ ও মামলার আসামিরা ভোটে প্রার্থী হতে পারবেন না। যাচাই বাছাইয়ের এই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে হল সংসদ নির্বাচনে 17টি হল থেকে মনোনয়ন তুলেছেন 754 জন প্রার্থী। দাখিলের শেষ দিনে হলগুলোতেও মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে 8 ও 9 সেপ্টেম্বর। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকায় অনুষ্ঠিত হলো আল আরাফা ইসলামী ব্যাংকের 11তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড জাতীয় পর্ব। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT-তে বিভিন্ন জেলার 600 শিক্ষার্থী এতে অংশ নেয়। এর মধ্যে 60 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন IUBAT-র উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রফ মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফাত উল্লাহ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মনির হাসান, সাধারণ সম্পাদক ডক্টর ফারসিম মান্নান মোহাম্মদী, IUBAT-র কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ডিন অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। জাতীয় পর্ব থেকে নির্বাচিতদের নিয়ে আয়োজন করা হবে BDJSO ক্যাম্প।
এখান থেকে সেরা 6 প্রতিযোগী বাছাই করা হবে, যারা ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য 22তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক হতে পারে। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনে যোগ দিতে আগামী মাসে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প। এই সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্টও। এই সফরেই দুই নেতার মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে CNN জানিয়েছে, অক্টোবর মাসে গিংজু শহরে অনুষ্ঠেয় এই বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ও তার উপদেষ্টারা। স্থানীয় সময় শনিবার ট্রাম্প জানিয়েছেন তিনি কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী। 14 মাসের বকেয়া বেতন ও চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার AMC প্রকল্পে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা জানান 2024 সালে জুলাই থেকে প্রায় 15 মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে, অথচ তারা দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ইউনানি আয়ুর্বেদ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং AMCর ফোকাল পার্সন ডাক্তার মির্জা লুৎফর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন একডাব মহাসচিব ডাক্তার আমিনুল বাড়ি কানন, সম্মিলিত হোমিওপ্যাথিক জোটের আহ্বায়ক ডাক্তার আরিফুর রহমান মোল্লা, এইচডাবের সাধারণ সম্পাদক ডাক্তার জাকির হোসেন, ডাক্তার আব্দুল মতিন ও ডাক্তার বিপ্লব বিজয় হালদার সহ অন্যান্যরা। এবারে খেলার খবর। এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে 2 ভাগে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। সকালে অধিনায়ক লিটন দাস সহ দলের অর্ধেক ক্রিকেটার ঢাকা ছাড়েন, আর সন্ধ্যায় যায় বাকিরা। বিমানবন্দরে জাকের আলী জানান তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আরো জানাচ্ছেন পরাগ আরমান। এশিয়া কাপ ক্রিকেট খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি বেশ ভালো। আগস্টের শুরু থেকে ফিটনেস ও স্কিল অনুশীলন করেন টাইগাররা। তাছাড়া এশিয়া কাপ সামনে রেখে ঘরের মাঠে নেদারল্যান্ডসের সাথে টি20 সিরিজ খেলেছে। জয়ও পেয়েছে লাল সবুজের দল। দুবাই গিয়ে কয়েকদিন অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সেটি কাজ করবে। বিমানবন্দরে মারকুটে ব্যাটার জাকের আলী জানান ট্রফি জেতাই লক্ষ্য তাদের। ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ। তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি। শিরোপা জয়ের পথে এশিয়া কাপের প্রতিটি ম্যাচই টাইগারদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচকে ধাপে ধাপে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী ভালো খেলার চেষ্টা থাকবে বলে জানান জাকের আলী। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি। দলের দক্ষতা বাড়াতে এবং নতুন নতুন কৌশল শেখাতে ব্যাটিং কোচ উড গুরুত্বপূর্ণ কাজ করেছেন বলে জানান জাকের আলী। জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে, স্কিলগুলো খুব কাজে দিবে আশা করি। যে যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাটগুলো, তো এই সুইংগুলো অবশ্যই কাজে দিবে। মঙ্গলবার এশিয়া কাপ ক্রিকেট শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে 11 সেপ্টেম্বর হংকংয়ের সাথে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচই হবে আবুধাবিতে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কয়েক ঘন্টার মধ্যে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয়ে শেষ মুহূর্তে প্রার্থীদের দৌড়ঝাঁপ। জয়ী হলে শিক্ষা বান্ধব ক্যাম্পাস করার প্রতিশ্রুতি। উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোট আয়োজনের নির্দেশনা প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না, দাবি প্রেস সচিবের। সাংবিধানিক ধারা অনুযায়ী নির্বাচন ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বললেন সালাউদ্দিন আহমেদ।
নির্বাচনী আইন পরিবর্তনের জন্য আলোচনার পরামর্শ। আগামী সংসদ নির্বাচনে পুলিশকে কোনো বিশেষ দলের হয়ে কাজ না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোটের আগে বদলি ও পদায়ন লটারিতে করার ঘোষণা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। চরম জনদুর্ভোগ, পুনর্বিবেচনার সুযোগ নেই বললেন ইসি আনোয়ারুল। এবং প্রাইমারি স্কুলের ছুটি কমাচ্ছে সরকার। পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার পরিকল্পনা। শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে অক্টোবর থেকে 150 উপজেলায় মিড ডে মিল চালু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।